পুঁজিবাজার অর্থনীতিতে সবই বিক্রয়যোগ্য পণ্য, সেটি জীবন রক্ষাকারী ওষুধ থেকে চাঁদের জমি পর্যন্ত। আমরা সবাই জানি যে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে এখনও গবেষণা চলছে, এখনও উৎপাদন কিংবা বাজার পর্যন্ত আসেনি। কিন্তু এরই মধ্যে কোম্পানিগুলো কিংবা যারা গবেষণা করছেন তারা কিন্তু ভ্যাকসিনের দাম দর এটি ঠিক করে অলরেডি কেনাবেচাও একরকম শুরু হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে চুক্তি হয়েছে, বাংলাদেশও চুক্তি করেছে। আপনারা জানেন যে ভারতের যে সিরাম ইনস্টিটিউট তারা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি সেটি উৎপাদন করবে। বাংলাদেশও 3 কোটি ভ্যাকসিন কিনতে চায়, এ সম্পর্কিত চুক্তি হয়েছে। সেই 3 কোটি ভ্যাকসিন আমরা প্রতিটি ডোজের দাম পড়বে $5। অর্থাৎ দেখাই যাচ্ছে যে এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, বিভিন্ন দেশ কিন্তু এরকম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির সাথে চুক্তি করছে। কিন্তু যারা বৈশ্বিক স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করেন তারা যেটি বলছেন যে যখন মহামারী চলে তখন আসলে ভ্যাকসিনটি একটি পাবলিক পণ্য হয়ে যায়, এটি কোনো বিক্রয়যোগ্য পণ্য হিসেবে থাকে না। এবং তাদের জায়গা থেকে যেটি তারা বলতে চান যে ভ্যাকসিন একটি নাগরিক অধিকারের পর্যায়ে চলে যায়। তাই আজ আমরা সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে আমরা শিরোনাম রেখেছি ভ্যাকসিন নাগরিক অধিকার। সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন, এবং এই ইস্যুতে কথা বলতে আমাদের সাথে একজন অতিথি সংযুক্ত আছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। ডক্টর সাইদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি দিয়ে শুরু করলাম যে ভ্যাকসিন নাগরিক অধিকার, আসলে যারা কিনা অধিকার রক্ষায় কাজ করেন, বৈশ্বিক সেবা, স্বাস্থ্যসেবা এবং বৈশ্বিক অধিকার, তারা যে যুক্তিটি দেন যে মহামারীতে আসলে মহামারী তো কারো নিজের একক কারোর জন্য হয়নি, এটি বৈশ্বিকভাবে সবখানেই হচ্ছে। তো এই জায়গাটি আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন যে ভ্যাকসিনটি আসলে ফ্রিতে জনগণকে দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আসলে যতটা না বৈজ্ঞানের তার চেয়ে অনেক বেশি এটা রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং দার্শনিক প্রশ্ন। আসলে এটা একটা দর্শনগত বিষয়। যারা রাষ্ট্র পরিচালনা বা বিশ্ব পরিচালনার দায়িত্বে আছেন তারা আসলে কোন দর্শন দিয়ে পরিচালিত হবে। আপনি যেটা শুরুতে বলেছেন, মুক্ত অর্থনীতিতে যদি প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো চলে সেক্ষেত্রে মুনাফাটা হয়ে ওঠে প্রধান। এবং আপনি খুবই যথার্থ বলেছেন যে আসলে ভ্যাকসিন এখন পর্যন্ত কোনোটি বাজারে আসেনি। এখন পর্যন্ত গবেষণার তৃতীয় পর্যায়ে মাত্র 11টি বা কারোর মধ্যে 9টি ভ্যাকসিন আছে। এই অবস্থাতে 200 ভ্যাকসিন পাইপলাইনে আছে। পৃথিবীর ইতিহাসে এত পরিমাণ রিসোর্স দিয়ে আসলে ভ্যাকসিন গবেষণা হয়নি। তাতে আমরা যতটা আনন্দিত, একই সঙ্গে আমরা ওই ভ্যাকসিন যেগুলো পাইপলাইনের শেষ মাথায় তারা যেভাবে দরদাম হাঁকছে তাতে আমরা আতঙ্কিত, আমরা আশান্বিত এবং খুবই আমরা খুশি হয়েছিলাম এইভাবে সকল বিজ্ঞানীরা এবং সকল প্রতিষ্ঠান এভাবে একসাথে গবেষণা শুরু করেছে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, মূলত 3-4টি প্রতিষ্ঠান ছাড়া বাকিরা সবাই যেভাবে ভ্যাকসিনের মূল্য নির্ধারণের ক্ষেত্রে মুনাফা দিয়ে ড্রিভেন হচ্ছে, সেটা আসলে পৃথিবীর মানুষকে আতঙ্কিত করছে। এবং ইতিমধ্যে একটি উদ্যোগও নেওয়া হয়েছে, আপনি যেটা কথা বললেন যে ভ্যাকসিন ইজ এ কমন গুড, এটা আসলে সবার জিনিস। এইভাবে আসলে পৃথিবীর 18 জন নোবেল লরিয়েট সহ একটি কমন মুভমেন্ট হচ্ছে গ্লোবালি। এবং পাশাপাশি আবার ইন রেসপন্স জাতিসংঘেরও কিছু রেসপন্স হয়েছে এই ক্ষেত্রে, যারা এটাকে বলেছেন ওনারা যে কোভিড-19 ভ্যাকসিন অ্যাক্সেস, মানে কোভ্যাক্স নামে তারা কোভ্যাক্স ফ্যাসিলিটি তৈরি করেছে এবং সেখানে মূলত বিল গেটসের ডোনেশন এবং তার পাশাপাশি আরো রকফেলার ফাউন্ডেশন সহ নরওয়েজিয়ান গভর্নমেন্ট অনেকেই ডোনেট করেছেন। সেখানে একটা বড় ধরনের ফান্ড তৈরি হয়েছে, যেটা বলছি আমরা যে সেখানে অ্যাক্সেস বাড়ানোর জন্য, যেটাকে বলা হচ্ছে যে ভ্যাকসিনের প্রাপ্যতা বাড়ানোর চেষ্টা করা হবে। কিন্তু সেখানে যে পরিমাণ অর্থ এই পর্যন্ত সংকলন হয়েছে, পৃথিবীতে খেয়াল করতে হবে যে অনেকগুলো ভ্যাকসিন এবং ভ্যাকসিনের দাম $5 থেকে $150 কাছাকাছি। মানে এখানে আসলে কোন রকম মানে আপনার নেগোসিয়েশনের জায়গা নেই। এবং এখানে প্রধান যে ব্যাপারটা আসলে, যে জন্য দর্শনের কথা বললাম, যে প্রধানত আসলে মেধাস্বত্ব একটা আইন আছে। এই মেধাস্বত্ব আইনটা হচ্ছে প্রধান বাধা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার এই মেধার যে প্রপার্টির রাইটটা, প্যাটেন্টের রাইটটা, সেটা ওনারা প্রত্যাহার করে উৎপাদনের সুযোগ দিয়েছে। এখন কথা হচ্ছে যে এইভাবে আসলে মহামারী চলে, যেটা আপনি বলছিলেন যে মহামারী চলমান অবস্থায় বিশ্বে এইগুলোর ব্যাপারে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটো দেশ সরাসরি একটা প্লিড করেছে গ্লোবালি যে এই মুহূর্তে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা যেন সামনে না আসে। তাহলে হবে কি, পৃথিবীর যাদেরই আছে ভ্যাকসিন, আপনি এটাকে ডিসক্লোজ করেন, এটাকে একটা পাবলিক ইনফরমেশন হিসেবে ডিসেমিনেট করেন, যারাই পারবে তারা ভ্যাকসিনটা যেন তৈরি করতে পারে। কিন্তু এটা এখন পর্যন্ত সেই অবস্থায় যায়নি এবং এটা হবে প্রধান বাধা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর দ্বিতীয় বাধা হবে অ্যাক্সেসের জন্য হচ্ছে প্রফিট। আমার বিবেচনাতে এই দুটো বাধা এলিমিনেট করার জন্য, এই দুটো বাধা দূর করার জন্য আসলে রাষ্ট্রীয় উদ্যোগ না, এটা বিশ্বব্যাপী উদ্যোগ থাকতে হবে। এবং পাশাপাশি আরেক কয়েকটা জিনিস খুবই সমস্যা তৈরি করবে। যেমন একটা হচ্ছে, আমরা এখন থেকে বুঝতে পারি যে ভ্যাকসিন ন্যাশনালিজম বলে একটা জিনিস আছে। এইটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। যারা নাকি ভ্যাকসিন, যে দেশগুলো ভ্যাকসিন আবিষ্কার করে
এবং যে দেশগুলোর নাগরিকরা ওই ভ্যাকসিন গবেষণা অংশ নেয় তাদের প্রপার্টিটার উপরে দখল আছে বা মালিকানা বেশি আছে মনে করে। এবং এটা কিন্তু ওই দেশে যারা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র পরিচালনা থাকেন ওনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এটা অন্যান্য দেশকে নেগোসিয়েট করানো। অর্থাৎ বাংলাদেশ আসলে এই অপরচুনিটিটা ব্যবহার করে দরকার ছিল যে ভ্যাকসিনেশন, যে আপনি খেয়াল করবেন ব্রাজিল, সাউথ আফ্রিকা, আরব আমিরাত, এমনকি সৌদি আরব, ভারত, সবাই তারা কিন্তু এইগুলোতে অংশ নিয়ে তারা এই ভ্যাকসিন ন্যাশনালিজম, এই পশ্চিমের যে ন্যাশনালিজমটা আছে ওইটার অংশ হয়ে গেছে। তারা বলেছে যে আমরা তো পার্ট অফ দ্য, মানে এটা হচ্ছে অংশগ্রহণের মাধ্যমে অংশীদারিত্ব পাওয়া। এবং এই কাজটা তারা খুব ভালোভাবে করেছে আসলে, এই দেশগুলো অংশগ্রহণের মাধ্যমে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করেছে। আমরা এই জায়গাটা আসলে ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি। আমাদের কিছু উৎপাদন সামর্থ্য আছে, আমাদের কিছু গবেষণা সামর্থ্য আছে, কিন্তু আমরা খুব ভালোভাবে এগুলো ব্যবহার করতে পারিনি। বিধায় আসলে এই যে যখন ন্যাশনালিজমটা সারফেসে আসবে, দৃশ্যমান হয়ে উঠবে, তখন হয়তো আমাদের জন্য অনেক বেশি পরিমাণে ভ্যাকসিন পাওয়ার সমস্যা হবে। অথচ আমাদের কিন্তু সেই সক্ষমতাটি ছিল। আপনি জানেন যে আমাদের দেশের যারা ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি আছে তারা কিন্তু বিশ্বমানের ওষুধ প্রস্তুত করেন এবং সেগুলি বিশ্ববাজারে বেশ সুনামের সাথে বিক্রি হয়, বাজারজাত করা হয়। সেই সক্ষমতার জায়গাটিকে আমরা এক্সপ্লোর করতে পারিনি, সেটি বলতে চান কি আপনি? আমি দুটো বিষয় বলছি। একটা হচ্ছে যে আমাদের গবেষণা সামর্থ্য, কারণ আমাদের দেশে যে সংক্রমণের হার এই মুহূর্তে আছে, এটা পৃথিবীতে আসলে ভ্যাকসিন গবেষণার জন্য সবচেয়ে উপযোগী যে দুটো তিনটা দেশ, তার মধ্যে বাংলাদেশ একটি। অতএব আমরা গবেষণা অংশগ্রহণ করলে আমরা আসলে সবসময় রিসিভিং এন্ডে থাকলাম। সবাই পশ্চিমারা গবেষণা করবে, উৎপাদন করে, তাদের নাগরিকরা ঝুঁকি নেবে জীবনের, আর আমরা উৎপাদিত পণ্যটা নিয়ে নেব নিজেরা। এটা আসলে সবসময় ঠিক না। দ্বিতীয়ত যেটা আপনি বললেন যে আমাদের ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য আছে দুটো তিনটা প্রতিষ্ঠানে, দুটো তো নিশ্চিত আছে, থার্ডটিও মানে প্রসেসে আছে। সো এই ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য, আপনি যেটা নাম বললেন একটু আগে, ভারতের সেরাম ইনস্টিটিউট, এটা পৃথিবীর সবচেয়ে বেশি বড় সর্ববৃহৎ ভ্যাকসিন মানে উৎপাদক। বাংলাদেশের আসলে এগুলো, এবং সে কিন্তু $1 বিলিয়ন পেয়েছে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে, শুধু তার উৎপাদন সামর্থ্য বাড়ানোর জন্য। অর্থাৎ বাংলাদেশের আসলে এই লাইনে যে উৎপাদন সামর্থ্য বাড়ানোর জন্য যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলোকে বাড়ানোর জন্য গ্লোবাল ফান্ড ড্র করার জন্য চেষ্টা করা দরকার ছিল। আর তাহলে দুটো জিনিস পারতো বাংলাদেশ। একটা হচ্ছে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করার জন্য বিশ্ব থেকে বিভিন্ন জায়গায় উৎস থেকে অর্থ সংগ্রহ এবং প্রযুক্তি ট্রান্সফার করা, আর একটা হচ্ছে গবেষণা অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে এটা যে মানে ভ্যাকসিনের যে মেধাসত্ত্বগত ভাবে এবং ঝুঁকি নেওয়ার মাধ্যমে যে মালিকানা গড়ে উঠে এক একটা দেশে, যেমন ব্রাজিলের একটা মেধাসত্ত্ব না, বা ইউনাইটেড আরব আমিরাতের নাগরিকরা যে অংশগ্রহণ করছে এটা মেধাসত্ত্ব না, এটা কিন্তু তার অংশগ্রহণের মধ্যে তাদের ঝুঁকি নিচ্ছে পৃথিবীর মানুষের জন্য। এই কারণে তাদের একটা অধিকার জন্মাচ্ছে ভ্যাকসিনের উপর। সে দুটো বিষয় আমরা আসলে আমাদের অপরচুনিটি ছিল, আমরা মনে করি যে এটা যথেষ্ট প্রয়োগ করা আমরা করতে পারিনি। কিন্তু ভ্যাকসিন গবেষণার জন্য, ভ্যাকসিন উৎপাদনের জন্য তো আসলে কাঁচামাল কেনা থেকে শুরু করে একটি ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত যেতে অর্থকড়িরও তো ব্যাপার আছে। এই অর্থকড়িটি আসলে আপনি জানেন যে গবেষণার জন্য এরই মধ্যে সরকারিভাবে ইউএসএ কিংবা ইউকে তারা কিন্তু টাকা দিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু গবেষণা প্রতিষ্ঠানগুলোকে দিয়েছে। এই অর্থটি কি আসলে রাষ্ট্রেরই ব্যয় করার কথা, কিংবা রাষ্ট্র ধনিক শ্রেণীর কাছ থেকে সংগ্রহ করে তারপরে সেটি তো গবেষণা প্রতিষ্ঠানকে দেবে? এই জায়গা থেকে যে অর্থ ব্যয়ের যে বিষয়টি উৎপাদকের দিক থেকে, এই বিষয়টি যদি একটু খোলাসা করতেন। আসলে যে জন্য বললাম যে সেরাম ইনস্টিটিউটও কিন্তু আসলে তারা $1 বিলিয়ন মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাদেরকে দিয়েছে উৎপাদন সামর্থ্য বাড়ানোর জন্য। আপনি যেটা খুবই ভালোভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সরকার তারা আসলে গবেষণাতে বিনিয়োগ করেছে, উৎপাদন সামর্থ্য তো বিনিয়োগ করেছে। মডার্নার উৎপাদন সামর্থ্য বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র সরকার তাদের একটা আলাদা প্রোগ্রামে আছে। হ্যাঁ, তো এই যে ওয়ার্ক ফিডের মাধ্যমে তারা আসলে প্রচুর $1 বিলিয়ন ইনজেক্ট করতেছে গবেষণাতে, এমনকি প্রোডাকশন ক্যাপাবিলিটিতে। এমনকি তারা যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে জার্মান কোম্পানিকে পর্যন্ত তারা আসলে ক্যাপাসিটি বিল্ডিং এর টাকা দিচ্ছে। জাস্ট একটা আইডিয়া যে যেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা সেটা পায়। আমাদের তো সেই পরিমাণ আর্থিক সামর্থ্য নেই, অথবা আমাদের আসলে অন্য এন্ডে চেষ্টা করা উচিত ছিল। ওইখানে যে পরিমাণ মানে গবেষণার এন্ডে যে পরিমাণ টাকা ইনজেক্টেড হয়, সেখানে ওই গবেষণা কিন্তু পরিচালনার জন্য তাকে বিভিন্ন দেশে যেতে হয়। এই যে ফেজ 3 ট্রায়াল গুলো বিভিন্ন দেশে 2 এবং 3 একসঙ্গে হচ্ছে হাজার হাজার নাগরিকের মধ্যে, এবং এই আমি সেই কথাটা বলছি যে গবেষণার মৌলিক গবেষণা যদি বা আমরা নাও দিতে পারি, কিন্তু আমরা আসলে গবেষণার শেষ পর্যায়ে অংশগ্রহণ করতে পারতাম। আর দ্বিতীয়ত হচ্ছে উৎপাদন সামর্থ্য বাড়ানোর ক্ষেত্রে আসলে বিশ্ব থেকে ফান্ড আসছে, যেটা বললাম গেটস ফাউন্ডেশন সহ অনেকে, এবং দেশের সরকারগুলো দিচ্ছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশি যারা ভ্যাকসিন উৎপাদক যে 2-3টা প্রতিষ্ঠান আছে তাদেরকে আসলে এই ব্যাপারে আগে থেকে সেন্সিটাইজ করে, এমনকি এখনো সময় শেষ হয়ে যায়নি আমাদের। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আপনি কোন ভ্যাকসিন উৎপাদন করবেন। এই মুহূর্তে পাইপলাইনে 9খানা ভ্যাকসিন, বিভিন্ন প্রযুক্তির ভ্যাকসিন সেগুলো। অতএব এখানে অবশ্যই যার কাছ থেকে করবেন তার টেকনোলজি ট্রান্সফারের এগ্রিমেন্ট থাকতে হবে।
মানে তার সঙ্গে সেই চুক্তি করলেই আপনি ওই প্রযুক্তিগতভাবে ভ্যাকসিন উৎপাদন করতে পারবেন। আপনার যে সনাতনী প্রযুক্তির ভ্যাকসিন যেগুলো ছিল সেগুলো তো আসলে এবার তৈরি হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে, বুঝতে পারছেন না? সেই জন্য আমাদের এই ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, মানে যারা গবেষণা প্রতিষ্ঠানগুলো গবেষণা করছে তাদের সঙ্গে লিঙ্ক করে আমাদের উৎপাদন সামর্থ্যটাকে ব্যবহার করা এবং আমাদের গবেষণার তৃতীয় পর্যায়ে আমাদের নাগরিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া, এই দুটোর মধ্যে দিয়ে আমাদের জন্মাতে আসলে। এই কোলাবোরেশনটা নিয়ে আমরা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আরও বিস্তারিত আলাপ করবো আশা করছি। একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে সময় হলো একটি বিরতির। বিরতি থেকে ফিরে এসে আজকের অতিথির সঙ্গে আমরা আবার আলোচনা করব। দর্শক, বিরতি থেকে ফিরে এসে স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ভ্যাকসিন, নাগরিক অধিকার নিয়ে। আমাদের সাথে সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এটা সাইদুর রহমান, সিরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, এখানে প্রতিটি ভ্যাকসিন ডোজের দাম রাখা হয়েছে $5, অর্থাৎ 80 টাকা করেও যদি আমি ডলারের রেট ধরি, 400 টাকা একটা ডোজের জন্য, এবং বলা হচ্ছে যে 2টি ডোজ নিতে হবে। সেক্ষেত্রে 800 টাকা ব্যয় করতে হবে প্রাথমিক অবস্থায় যে ভ্যাকসিনটি অক্সফোর্ডের, যেটি আমরা সিরাম ইনস্টিটিউট হয়ে এবং বেক্সিমকো হয়ে আমরা যেটি পাবো। সেক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতায় আসলে ভ্যাকসিনের জন্য 500 টাকা খরচ যে করবে, এই বাস্তবতা কতজন মানুষের আছে, কিংবা এবং মানসিকভাবে যদি দেখি যে 500 টাকা খরচ করে ভ্যাকসিনটা নিব, ভালোই তো আছি, কি দরকার ভ্যাকসিনের? এই এক্সেস যেটি, এই এক্সেসটা আসলে টাকার ক্ষেত্রে এক্সেসটা বিঘ্নিত হতে পারে কিনা, আপনার কি মনে হয়? এটা একদম খুবই বাংলাদেশ বলে কথা না। আজকে যে আমরা যুক্তরাষ্ট্র বলি, সেখানেও আসলে এই মানে ভ্যাকসিনের মূল্য একটা ব্যারিয়ার হয়ে যাবে। এটা পার ক্যাপিটা ইনকাম যাদের $36,000 $40,000 আর যার $2,000, প্রত্যেকের ক্ষেত্রে আসলে কিছু মানুষের ভ্যাকসিনটার এই প্রাইস, এটা একটা অ্যাক্সেসের জন্য বাধা হয়ে যাবে তার প্রাপ্যতার ক্ষেত্রে। বাংলাদেশে কিন্তু সরকার বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমি মাননীয় মন্ত্রী মহোদয় যে শুনলাম, সেখানে বলছেন যে এটা বিনামূল্যে দিবেন। এই যে 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশ প্রক্রিয়া করবে, সরকার এটা বিনামূল্যে বিতরণ করবেন। উনি অবশ্য একটু বলেছিলেন এক জায়গায় যে উনি এটাতে সার্ভিস চার্জ দিতে পারেন, সেটা এখনো ডিসিশন হয়নি। আমরা ধরে নিতে পারি যে সরকার আসলে 3 কোটি ভ্যাকসিন আসলে বিনামূল্যে, 3 কোটি ভ্যাকসিন 1.5 কোটি মানুষকে বিনামূল্যে বিতরণ করবেন। এখানে খেয়াল করা জরুরি, খুব একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশনের যে অবজেক্টিভটা, উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে ট্রান্সমিশন বন্ধ করা, মানে কমিউনিটির মধ্যে একটা হার্ড ইমিউনিটি অ্যাটেইন করে ফেলা। এটাই হচ্ছে প্রধান অবজেক্টিভ। যতগুলো ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে পৃথিবীব্যাপী, তার জিনিসগুলোর ক্ষেত্রে এটা। এখন এই ভ্যাকসিনের আমাদের এই মুহূর্তে যেটুকু বিজ্ঞানের জ্ঞান যতটুকু আছে, 66 থেকে 70% পর্যন্ত মোটামুটি ভাবে যদি আমাদের কাভারেজ না হয়, কোন ইমিউনিটি, হার্ড ইমিউনিটি অ্যাটেইন করতে পারবে না মনে হচ্ছে এই কোভিড এর বেলায়। যদিও এখন এগুলো ট্রায়াল হয়নি, ওই স্টেজে যাইনি আমরা, কিন্তু বাংলাদেশে সেই হিসাবে যদি 70% হয়, 17 কোটি দেশের লোকের দেশে প্রায় 11-12 কোটি লোককে আসলে ভ্যাকসিন দিতে হবে। তো 1.5 কোটি মানুষকে আসলে ভ্যাকসিন দিতে আমাদের রিসোর্সেস এর প্রায় শেষ সীমানায় পৌঁছে যাচ্ছি। এরপরে আরেকটা প্রশ্ন আছে, অন্যান্য ভ্যাকসিনও তো আসলে আসবে। এখন এই কার্যকারিতার তুলনা, আমরা তো এখন পর্যন্ত কোনো কার্যকারিতার তুলনামূলক কোনো গবেষণা অনেক পরের কথা। আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ট্রায়াল ডিজাইন করেছে, তারা সলিডারিটি বলে। এটা একটা অ্যাডাপটিভ ডিজাইনের রিসার্চ, যেটা ওনারা ভ্যাকসিন প্রথমটা অনুমোদন নিলে ওনারা শুরু করবে, এরপর যখনই নতুন করে ভ্যাকসিন আসবে ওনারা এটাকে রিসার্চ করবেন এবং তুলনা করে। আপনার যে একটু বলছিলাম কোভ্যাক্স এর কথা, কোভ্যাক্স হচ্ছে একটা অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সে 3 জন আছে বড় পার্টনার, গাভি, সিপি মানে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনিশিয়েটিভ, আর হচ্ছে WHO। এই গাভি, সিপি, WHO এই জয়েন্ট যে কোভ্যাক্স, ওখানে আসলে কোন ভ্যাকসিনটা কেনা হবে, কারণ ওখানে তাদের কমিটমেন্ট হচ্ছে পৃথিবীর 92টি দেশের যাদের কম পার ক্যাপিটা, তাদের 20% মানুষকে তারা ভ্যাকসিন দিবে। 20% ক্ষেত্রে ওরা একটা প্রায়োরিটি বলে দিয়েছে, যে যাদের প্রথমে যারা নাকি হেলথ কেয়ার ওয়ার্কার, তারপরে কমিউনিটি ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার, তারপর গ্র্যাজুয়ালি যারা হাই রিস্ক পপুলেশন, এইভাবে 20% মতো মানুষকে তারা কভার করার চেষ্টা করবেন। আমরা ধরে নেই বাংলাদেশ সেখানেও পাবে, কিন্তু সেই 20% কিভাবে পাবে, কবে পাবে, এগুলো আসলে খুবই জটিল প্রশ্ন। কারণ এই ভ্যাকসিন প্রথমটি অনুমোদন হওয়ার পর থেকে উৎপাদিত হওয়ার পর প্রথম ভ্যাকসিনটি বাংলাদেশে পৌঁছানো থেকে ওই 12 কোটিতম ব্যক্তির ভ্যাকসিন দেওয়ার সময়কাল মাঝখানে আনুমানিক 24 মাস সময় লাগবে, যদি আনইন্টারাপ্টেড সাইকেল থাকে। অর্থাৎ এটা খুবই জটিল একটা প্রসেস। আমাদের আসলে এখন পর্যন্ত এরকম অ্যাডাল্ট পপুলেশনকে ভ্যাকসিনেট করাই হয়নি। অতএব আমাদের এতদিন আমরা ইপিআই এর মাধ্যমে শুধুমাত্র মা ও শিশুদেরকে কভার করা হয়েছে। এখন এইবারই প্রথম আসলে পৃথিবীব্যাপী আসলে অ্যাডাল্ট পপুলেশনের জন্য দু একটি ক্ষেত্রে দেওয়া হতো, যেমন মনে করেন হেপাটাইটিসের ভ্যাকসিন, HIV ভ্যাকসিন, এগুলো ছিল, কিন্তু বাংলাদেশ সেগুলো তেমন বড় অভিজ্ঞতা নেই।
অতএব আমরা মনে করি বাংলাদেশ বিনামূল্যে তো দিতেই হবে। দ্বিতীয়ত এইগুলোর জন্য প্রস্তুতিগুলো নিতে হবে, কারণ এই ধরনের বড় মানে অ্যাডাল্ট পপুলেশনকে দেওয়ার জন্য সারা দেশব্যাপী বিতরণের জন্য যে আমরা মনে করছি ইপিআই তো অবশ্যই একটা ভালো কার্যকর প্রোগ্রাম আমাদের, আমরা বিশ্বে খুবই সফল উদাহরণ, কিন্তু সেটাকে যে প্রিপেয়ার করা নতুন ভাবে এবং এক এক রকম ভ্যাকসিন আসলে আপনাকে এক এক ভাবে রেসপন্ড করতে হবে। অর্থাৎ প্রকিউরমেন্টের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যেন খুব বেশি ডাইভার্স ভ্যাকসিন প্রকিউর না করে ফেলেন, যে একটার জন্য একরকম আরেকটার জন্য একেবারে অন্যরকম, এরকম হলে পরে আরো একটা সমস্যা হবে। সেটা সিনক্রোনাইজ হতে যেন আমাদের সিস্টেমটা কাজ করতে পারে, সেই জন্য আমার প্রকিউরমেন্টের সময় সায়েন্স এবং আমাদের সিস্টেমকে মিলিয়ে একটা প্রকিউর করতে পারতে হবে। এবং বাস্তবতার নিরিখে এমন আকাশ কুসুম মানে এমন সফিস্টিকেটেড ভ্যাকসিন আমরা যেন না কিনি যে সেটি আসলে টিকা দেওয়ার আগ পর্যন্ত এটার কার্যকারিতা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, এই মানে বাস্তবতার নিরিখে নেওয়ার কথা বলছেন, বিষয়টা এরকম অবশ্যই। মানে এমন না যেন -60 বা -80 ডিগ্রি রাখতে হবে ওইটা আপনার স্টোরেজ, মানে আপনাকে তখন আপনি হসপিটালে যেখানে -80 এখন দেশে হয়তো 50টা জায়গায় সব মিলে আছে, আপনি কি সেখানে লোককে এনে এনে ভ্যাকসিন দেওয়াতে হবে, তো ওইখানে একটা কোভিড এর কারখানা হয়ে যাবে ওটা, সেজন্য আর কি। এবং কার্যকারিতা মানুষের ডোরস্টেপে পৌঁছানো যাবে এই ধরনের ভ্যাকসিন প্রকিউর করতে হবে, এবং আমাদের ইপিআই নেটওয়ার্কটাকে কোল্ড চেইনগুলোকে ওটার জন্য রেডি করে ফেলতে হবে এখন। কিন্তু এটা মনে রাখা জরুরি যে আমাদের বাকি যে এই ভ্যাকসিনগুলো এখন চলছে, শিশুরা যে পাচ্ছে, এই ভ্যাকসিনগুলো কি হবে পৃথিবীতে, এটা প্রশ্ন। যে আপনি যদি ভ্যাকসিনের সব ল্যাবরেটরিকে যে কোভিড করোনা ভ্যাকসিন তৈরি করতে আরম্ভ করেন, তাহলে যে পৃথিবীতে যে প্রায় 20-25টা ভ্যাকসিন অলরেডি পৃথিবীর মানুষকে দেওয়া হচ্ছে শিশু মাদেরকে, সেগুলোর উৎপাদনের কি হবে? সেগুলো তো ইন্টারাপ্টেড হয়ে গেলে লক্ষ লক্ষ লোক, বাংলাদেশ পৃথিবীতে প্রতি বছর আমাদের প্রায় 20 লক্ষ থেকে 30 লক্ষ মৃত্যু প্রিভেন্ট করা যায় বাই এই ভ্যাকসিন, বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার মধ্যে। তো আপনি যে এক বছর মিস করার 20 লক্ষ বাচ্চা মারা যায়, তো এটা তো আসলে একটা বড় ধরনের ট্রেড অফ, আপনি কাকে রক্ষা করতে কাকে আপনি ঝুঁকির মধ্যে ফেলবেন। অতএব এগুলো খুবই জটিল সিদ্ধান্ত। আপনি গ্লোবাল পপুলেশনকে সেভ করতে গিয়ে আপনি যে সকল ভ্যাকসিন ফ্যাসিলিটিকে এখানে ট্রান্সফার করে ফেলেন, প্রোডাকশন ফ্যাসিলিটি গুলো রিসোর্স এখানে মোবিলাইজ করেন, তাহলে বাচ্চারা নেগলেক্টেড হবে। অতএব এই জটিল সিদ্ধান্তগুলো খুবই যথাযথভাবে নিতে হবে, এবং বাংলাদেশ সহ পৃথিবীর সবাইকে ভয়েস রেজ করতে হবে এই ব্যাপারটাতে, যেটা আমাদেরকে এইভাবে দিতে পারতে হবে। এটা আসলে একটা গ্লোবাল কমিউনিটি। এই ভয়েস রেজ করার ক্ষেত্রে যেটি বলছি যে বাংলাদেশের মতো যারা মধ্য আয়ের কিংবা নিম্ন আয়ের দেশগুলি আছে, এই দেশগুলি থেকে আফ্রিকার কান্ট্রিগুলি কিংবা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি খুব একটি কিন্তু মানে সরকার প্রধানরা কিংবা সবাই মিলে খুব বেশি জোরালো ভয়েসকে রেজ করা গেছে আসলে, যে ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশন এবং ভ্যাকসিনটার কস্ট যেন মিনিমাইজ করা যায়, এই জায়গা থেকে খুব একটা আসলে ভয়েস শোনা যায়। এই সমস্ত শব্দ ব্যবহার করেন না, আমাদের এটা একটা মনে রাখতে হবে। ওনারা তখন যেটা ব্যবহার করে রাষ্ট্রপ্রধানরা, এটা একটু যেহেতু মুক্ত বাজার অর্থনীতির সবাই প্রপোনেন্ট, ওনারা বলার সময় বলেন যে ইকুইটেবল অ্যাক্সেস, যে সমপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে, এটা বলেছেন আমাদের রাষ্ট্র সরকার প্রধান বলেছেন, সরকার প্রধান এটা বলেছেন, যেটা ইকুইটেবল, হ্যাঁ এটা উনি বলেছেন আসলে। কিন্তু এটা দিয়ে আসলে হয় কি, এটা এনশিওর করে না আসলে, এটা অবশ্যই এটা খুব ভালো জিনিস, কিন্তু এটাকে যতক্ষণ আপনি ট্রান্সলেট না করবেন, ট্রান্সলেট বলতে মিন করছি ইকুইটেবল অ্যাক্সেসের ব্যারিয়ার গুলোকে আপনি আঙ্গুল দিয়ে না দেখাবেন এবং সেগুলো দূর করার পদ্ধতি না বলবেন, ততক্ষণ এটা আসলে মানে ইমপ্লিমেন্টেড হবে না, মানে এটা কার্যকর হবে। ইকুইটেবল অ্যাক্সেস এই ধারণাটি আসলে অ্যাবস্ট্রাক্ট কিংবা একটু ভাবগত হয়ে যায় কিনা, পরিষ্কার হয় না আসলে, তাই তো। কিন্তু ওই যে যেটি আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশের মতো দেশগুলি সবাই মিলে যে স্ট্রং ভয়েস কিংবা সোচ্চার হওয়ার কথা ছিল, সেই সোচ্চার কিন্তু আমরা হতে দেখিনি ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন এবং এই এক্সেসের ক্ষেত্রে। ভ্যাকসিনটার ব্যাপারে এটা আবার একটা জিনিস হচ্ছে, ভ্যাকসিনটা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডের একটা ইস্যু, মিডিয়া এত অ্যাটেনশন দিয়েছে এটাতে, আসলে এটা প্রফিট মঙ্গারিং একটা ইয়ে আছে, অবজেক্টিভ আছে, এবং আপনার মানে বাস্তবতা হচ্ছে পৃথিবীতে ক্যাপিটালের যারা মালিক তাদের নিয়ন্ত্রণ মিডিয়ার উপর অসম্ভব বেশি, সেজন্য ভ্যাকসিনই একমাত্র সমাধান এইভাবে সবার সামনে আনা হয়েছে। কিন্তু আপনি তাকান তো চীনের দিকে, তাকান ভিয়েতনামের দিকে, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কোথায় ভ্যাকসিন আছে? কোথাও ভ্যাকসিন নাই। তারপরে তারা তো ট্রান্সমিশন বন্ধ করেছে, প্রায় 0 লেভেলে নিয়ে গেছে তারা, প্রায় 0, কোন জায়গায় 2 জন, কোন জায়গায় 200 জন সর্বোচ্চ। তাহলে এই তার মানে ভ্যাকসিন ছাড়া আসলে আমাদের হাতে অপশন কতগুলো পরীক্ষিত পদ্ধতি আছে, যেগুলো এই দেশগুলো ট্রায়াল করেছে এবং তারা প্রমাণ করেছে যেগুলোকে পাওয়া যায়, আর এগুলো দেয়নি বিধায় ইউরোপের এই অবস্থা। তাদের এখন সেই জন্য ইউরোপের ভ্যাকসিন ইউরোপ আমেরিকা জুড়ে অবস্থা, কারণ তারা এগুলো মানতে পারেনি, তারা করেনি। সবচেয়ে প্রমাণিত ভ্যাকসিন হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে মাস্ক। আমি বারবার সব জায়গায় বলি, সেজন্য মাস্ক কি ভ্যাকসিন?
এবং আগামী 2-3 বছর আসলে এটা একটা যুদ্ধাবস্থা। এটা যদি বুঝতে না পারি আমরা যে যুদ্ধাবস্থায় যেরকম ট্রেনচে থাকতে হয়, খাবার রক্ষা করতে হয়, এটা একটা বিশ্বযুদ্ধের মতো অবস্থা। বরঞ্চ বিশ্বযুদ্ধের চেয়ে বেশি 12 লক্ষ লোক ইতিমধ্যে মারা গেছে, 5 কোটি লোকের বেশি আক্রান্ত হয়েছে। এটা হিসাবের বাইরেটা তো আমি বলতেই পারি না। এরকম একটা অবস্থা কেন বিশ্বযুদ্ধের মতো করে কনসিডার করতে পারতেছি না আমরা? এই যে আপনি বলছেন যে মাস্কই হচ্ছে সবচেয়ে বড় ভ্যাকসিন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরবর্তী পর্যায়ে আসলে একটি বিরতিতে যাব, পরবর্তী পর্যায়ে এসে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। দর্শক, সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে কি বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে অধ্যাপক সাইদুরের সাথে আমরা আবারও কথা বলবো। দর্শক, বিরতি থেকে ফিরে এসে সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের এসএমএস এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম, জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও এসএমএস এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। দর্শক, সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ভ্যাকসিন নাগরিক অধিকার নিয়ে। আমাদের সাথে সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। ডাক্তার সাইদুর রহমান, আমরা যেটি বলছিলাম যে ভ্যাকসিন বন্টন, ভ্যাকসিন উৎপাদন, বাজারজাতকরণ সব একটি জটিল প্রক্রিয়া এবং এর সাথে অর্থ সংশ্লিষ্ট বিষয় আছে, যেটি কিনা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সেটি জোগাড় করা একটু কঠিনও বটে। কিন্তু ভ্যাকসিনের যে বিকল্পগুলি, অর্থাৎ মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মানা, এই জিনিসগুলোতে তো জোর দিলে আসলে একটি বড় অংশকে আমরা রক্ষা করতে পারবো। আপনার মূল্যায়ন কি এক্ষেত্রে? আসলে একদম পুরোপুরি সঠিক। এই জায়গাটা আমরা ভ্যাকসিনের আলোচনা এবং ভ্যাকসিনকে মিডিয়ায় গুরুত্ব দিতে গিয়ে এবং নীতি নির্ধারকরা এবং পশ্চিমা বিশ্ব, কারণ তারা আসলে পশ্চিমা বিশ্বে এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কালচারাল সমস্যা থাকবে। পুরো ইউরোপ জুড়ে আসলে এই ইয়াং পপুলেশনের মধ্যে এটাকে ডিনাই করা, এবং আপনারা আমেরিকায় দেখছেন মাস্ক বিরোধী সমাবেশ করে তারা। তো এইটা আমাদের কিন্তু এই কালচার ছিল না। আমরা যদি প্রপারলি মানুষকে সচেতন করতে পারতাম, এখন পর্যন্ত দুই পক্ষ যদি মাস্ক করে 6 ফিট দূরে থাকে, ট্রান্সমিশন যেই জায়গায় নামবে, ট্রান্সমিশন কমে যেই জায়গায় চলে যাবে, কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত পাইপলাইনেও নেই এই মুহূর্তে যেগুলো সেই তার সমান কার্যকর হবে। অতএব এরকম একটা অবস্থা আমাদের যেভাবে মানে মাস্ককে প্রমোট করা দরকার ছিল এবং 6 ফিট দূরত্ব, এই দুটো কথাকে আমরা যদি সকল বিলবোর্ড গুলো, সকল মিডিয়া গুলো, আমার চেহারা দেখাটা আসলে জরুরি না মানুষের জন্য, কিন্তু এই প্রশ্নটা মাস্ক পরে যদি আজকে বলতে পারতাম যে এইভাবে মাস্ক পরবেন সবাই, এবং এই আমি বলে দেখাই যে এরকম করে যদি আমরা বলি যে আমরা মাস্ক পরবো এবং সবসময় আমরা মাস্ক পরে সমস্ত জায়গায় যাবো। আমি কিন্তু ঘরে সেই জন্য, কিন্তু ঘরের বাইরে যেতে হলে, অন্য মানুষের সাথে কথা বলতে হলে, তাহলে সবাইকে মাস্ক পরতে হবে। এবং এই মাস্ক, যথাযথ মাস্ক বাংলাদেশে কোটি কোটি তৈরি করতে হবে। এই জায়গাটা হচ্ছে মেইন, যে কোটি কোটি মাস্ক তৈরি করা লাগবে। তো এবং মানুষ তো আসলে ভাত কিনতে পারে না, যে সেই মুহূর্তে মানে অভাবী মানুষদের মধ্যে প্রায় 5 থেকে 10 কোটি বলি আমরা বিভিন্ন সময়। এবং এই প্রসেসটা কোভিড, ঢাকা শহর থেকে অন্তত 20 থেকে 30 ভাগ গরিব গ্রামে চলে যেতে হয়েছে তাদের কাজ হারানোর কারণে। অতএব মাস্ক সবাইকে দেওয়ার ব্যবস্থা করতে পারতো। মানে ভ্যাকসিনের মতো মাস্ক বিনামূল্যে বিতরণের বিষয় এটি বলছেন নাকি? এবং একেবারে সাধারণ ভ্যাকসিনের মতো মাস্ক বিনামূল্যে মাস্ক তৈরি করে অ্যাবান্ডেন্টলি অবশ্যই মাস্ক বিনামূল্যে এবং মাস্ক পরার পদ্ধতি এবং এটা ক্যাম্পেইন সারা দেশ জুড়ে চললে ভ্যাকসিনের চেয়ে কার্যকর ভাবে এটা ট্রান্সমিশন বন্ধ করা সম্ভব। যেটা এই দেশগুলোর নামগুলো বললাম, পৃথিবীর সবগুলো সফল দেশের উদাহরণ দেখা যাক না কেন, ভ্যাকসিন ভবিষ্যৎ আমাদের সামনে যে উদাহরণটি আছে সেটি আমরা দেখি না কেন। যে দেশগুলো সফল হয়েছে তারা দুটো কাজ করেছে, মাস্ক পরেছে এবং 6 ফিট দূরত্ব রেখেছে। প্রমাণিত ভ্যাকসিন না দিয়ে আমরা ভ্যাকসিন যেটা গবেষণা চলছে আসবে অনেক দাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আপনি 900 টাকা বললেন, একজন মানুষকে 1 বছরের প্রোটেকশনের জন্য 900 টাকা আপনি খরচ করবেন। আপনি একজন মানুষকে মাস্ক দিলে পরে কত টাকা খরচ হবে? আপনি
আমরা বুঝি না, কারণ 900 টাকা তো লোয়েস্ট, একজন মানুষকে 1 বছরের প্রোটেকশন দেবে। এখন পর্যন্ত বলা হচ্ছে যে আনুমানিক 1 বছর প্রোটেকশন হবে। তাহলে এবার 1 বছর প্রোটেকশনের জন্য কয়টা ভ্যাকসিন দিতে হবে মানুষকে? 365 দিনে উনি যে কদিন বাইরে যাবেন সেই কদিন কোনোভাবেই 900 টাকা না, হাতের কাছে আছে পরমুখাপেক্ষি হওয়া লাগবে না। এবং এই প্রমাণিত যে দেশগুলো 100 কোটি মানুষ নিয়ে চায়না সফল হয়েছে, সিঙ্গাপুর, হংকং, এই সমস্ত দেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সবাই তো এইভাবে সফল। আমি সেটা কেন করবো না, পরীক্ষিত পদ্ধতি কেন নিব না? অতএব আমরা মনে করি যে মিডিয়াতে ভ্যাকসিনের অবশ্যই আলোচনা হবে, কিন্তু মূল একটা অ্যাটেনশনটা সরে যাওয়া দরকার এই মাস্ক এবং ডিস্টেন্স। মাস্ক পরেন, দূরত্ব রাখেন। শীতকালের জন্য সামনে শীতকাল এখন শুরু হয়ে গেছে অলরেডি, এবং শীতকালে তো আসলে মানুষের দূরত্ব কমে যাবে এই ঘরে ঘরে। এই ব্যাপারটা তখন সাবধান হতে হবে মানুষকে আসলে। এবার তারা হলে আরো একটু সংক্রমণের হার বাড়বে, ইনফ্লুয়েঞ্জা বেশি হবে, নিউমোনিয়া বেশি হবে। অথবা শীতকালকে সামনে রেখেও তাকে ক্যাম্পেইন চলা দরকার হচ্ছে। এটা কিন্তু রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে থেকে সরকার প্রধান বলেছেন আসলে যে শীতকালে ভাব বাড়বে, পৃথিবীব্যাপী বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই সতর্কতাটা মানুষের নিতে হবে না? অবশ্যই নিতে হবে। একটা ভুল কথা বারবার বলি আমরা, সেটা হচ্ছে অধ্যাপক সাইদুর, কারিগরি সমস্যার জন্য আপনার যে সংযোগটি সেটি বুঝতে পারছি, কিন্তু দেখতে কিছুটা সমস্যা হচ্ছে। এরপর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারেই সংক্ষেপে যদি আসলে আমরা যে আলোচনা করলাম এর যদি আপনাকে সামারাইজ করতে বলি, সেটি কিভাবে করবেন খুবই সংক্ষেপে? শুনতে পাচ্ছি সম্ভবত আমরা। এবং এই ভবিষ্যতের চাইতে মাস্কি ভ্যাকসিন এই জায়গায় এখন কাজ করা দরকার। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্কি ভ্যাকসিন, আর ভ্যাকসিনের যেন অধ্যাপক সাইদুর, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনার সাথে আবারও কোনো একদিন কথা হবে। দর্শক, আমরা আজ অধ্যাপক সাইদুরের সাথে কথা বললাম। আমরা বললাম যে ভ্যাকসিন একটি নাগরিক অধিকার, এটি অবশ্যই বিনামূল্যে পেতে হবে, কিন্তু ভ্যাকসিন ছাড়াও মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনেও যে আমরা সুরক্ষা পেতে পারি কোভিড-19 থেকে, সেটি কিন্তু অধ্যাপক সাইদুর পরিষ্কার করলেন। সুরক্ষা প্রতি অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে পরবর্তী নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।